এক বনে এক টুনি পাখি বসবাস করত। টুনির এই দুনিয়ায় আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। তাই টুনি বনের এক কোণায় এক ছোট্ট বাড়ি বানিয়ে থাকতো। টুনির একাকিত্ব এই জীবনে তার একমাত্র সঙ্গী ছিল লালি নামের একটি ছাগল। লালি, এই লালি, চল, আমি আজকে তোকে নদীর ঘাটে তরতাজা ঘাস খাওয়াতে নিয়ে যাব। কালকে আমি সেখানে অনেক তাজা তাজা ঘাস দেখে এসেছি। চল চল, তাড়াতাড়ি আমার সাথে চল। পেট ভরে তুই আজ সবুজ সবুজ ঘাস খাবি। সত্যি টুনি, তুই আজকে আমাকে ঘাস খাওয়াতে নিয়ে যাবি? আহা, আমি কতদিন যে তরতাজা সবুজ ঘাস খাই না। চল, তাড়াতাড়ি নদীর ঘাটে চল, আমার যে আর তর সইছে না। এরপর লালি আর টুনি নদীর ঘাটে যায়। নদীর ঘাটে গিয়ে লালি আপন মনে ঘাস খেতে থাকে, আর টুনি গাছের শুকনো ডাল জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য খুঁজতে থাকে। এদিকে লালি ঘাস খেতে খেতে টুনির কাছ থেকে কিছুটা দূরে চলে যায়। আর কিছু দূর গিয়ে দেখে এক তান্ত্রিক অনেকগুলো ফল সামনে নিয়ে চোখ বন্ধ করে যজ্ঞ করছে। লালি ফলগুলো দেখে বলে, আহা, কি টাটকা সুস্বাদু ফল! এমন ফল আমি কোনোদিন খাইনি, চোখেও দেখিনি। যদি আমি একবারে সুস্বাদু ফলগুলো খেতে পারতাম। আচ্ছা, ওই তান্ত্রিক তো চোখ বন্ধ করেই আছে। এই সুযোগে যদি আমি ফলগুলো খেয়ে ফেলি তবে কি কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না। যাই যাই, এক্ষুনি এই ফলগুলো খেয়ে নেই। এ কথা বলে লালি তান্ত্রিকের সামনে রাখা ফলগুলো খেয়ে নেয়। এদিকে টুনি লালিকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর লালিকে তান্ত্রিকের ফল খাওয়া দেখতে পায়। তা দেখে টুনি মনে মনে বলে, হায় হায় লালি, তুই কি সর্বনাশা কাণ্ড করলি! শেষে কিনা তান্ত্রিকের ফল খেয়ে ফেললি। যদি তান্ত্রিক বুঝতে পারে তোকে তো কাঁচা গিলে খাবে। যাই যাই, তান্ত্রিক চোখ খোলার আগে লালিকে এখান থেকে নিয়ে কেটে পড়ি। টুনি এ কথা ভেবে তাড়াতাড়ি লালিকে নিয়ে সেখান থেকে বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। আর বনের মধ্যে রাত নেমে আসে। এদিকে রাতের বেলা যখন লালি ঘরের এক কোণে ঘুমিয়েছিল, তখন ধীরে ধীরে লালি বড় হতে শুরু করে। লালি দেখতে একদম দানব ছাগলের মতো হয়ে যায়। এভাবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন টুনি লালির এমন আকৃতি দেখে ভীষণ অবাক হয়ে যায়। ও মা, লালি, তুই এত বড় হয়ে গেলি কিভাবে? হায় 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 রে, তোকে দেখতে তো একদম দানবের মতো লাগছে। তোর এই অপকর্ম হলো কি করে? আমি তো এসবে কিছু জানি না। আমার আকৃতি এমন বড় হলো কি করে? আমি আর কিছু ভাবতেও চাই না। তুই আগে আমাকে কিছু খেতে দে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। খিদেতে জীবন আমার যায় যায় অবস্থা। দে, তাড়াতাড়ি খেতে দে, এক্ষুনি কিছু খেতে দে। লালিকে এমন ক্ষুধার্ত দেখে টুনি তাড়াতাড়ি করে কিছু শুকনো পাতা এনে লালিকে খেতে দেয়। আর লালি খিদের যন্ত্রণায় সেই শুকনো খড়গুলোই গপ গপ করে খেতে শুরু করে। কিন্তু তবুও লালির খিদের জ্বালা যেন মেটে না। আর লালি চিৎকার করে বলতে থাকে, আমার আরো খাবার চাই, আরো খাবার চাই। এটুকু খাবার দিয়ে আমার পেটের এক কোণাও পূর্ণ হয়নি। টুনি, আমাকে আরো খাবার খেতে দে, তাড়াতাড়ি দে বলছি। খাবার চাই, আমার খাবার চাই। আমার কাছে তো শুকনো খড়ই ছিল, আর তো কিছু নেই তোকে খেতে দেওয়ার মতো। লালি, তুই একটু অপেক্ষা কর, আমি তোর জন্য ঘাস কেটে আনছি। আমি আর কিছুতেই অপেক্ষা করতে পারবো না। আমার খাবার আমি নিজেই খুঁজে নেব। সর সর এখন আমার সামনে থেকে, সরে যা, সরে যা বলছি। এ কথা বলে লালি সেখান থেকে চলে যায়। আর পথের মধ্যে কুহু নামের এক ছোট্ট পাখির ছানাকে দেখতে পায়। কুহুকে দেখে লালি বলে, ঘাস খেয়ে তো আমার কিছুতেই পেট ভরছে না। এবার আমি বনের পাখিদের ধরে ধরে খাবো। আমার যে পাখি খেকুর মতো খিদে পেয়েছে, আর এই পাখির ছানাই হবে আমার প্রথম শিকার। এ কথা বলে লালি কুহুর কাছে গিয়ে বলে, বা, তুই দেখতে তো একটু বড় সড়ো, তোকে খেলে আমার পেটের ক্ষুধা একটু কমবে। আয়, আজ তুই আমার খাবার হবি। লালির মুখে এমন কথা শুনে কুহু ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, এসব তুমি কি বলছো? তুমি আমাকে কেন খাবে? ছেড়ে দাও আমাকে, আমাকে খেও না। বাঁচাও, এই ছাগল আমাকে খেয়ে ফেললো।
কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। কুহু একথা বলতে বলতেই লালি কুহুকে গিলে খায়। এভাবে লালি বনের অনেক পাখিদের ধরে ধরে খেতে থাকে। এদিকে বনের সবাই লালির এমন দানবীয় আচরণ দেখে অনেকেই ভয় পেয়ে যায়। লালির এমন পাখি ধরে খাওয়ার কথা টুনি জেনে যায়। আর টুনি সব শুনে মনে মনে বলে, না, লালিকে তো আর এভাবে সুযোগ দেওয়া যাবে না। আমাকেই লালির এমন দানবীয় আচরণ থেকে আবার আগের আচরণে ফিরে আনতে কিছু একটা করতে হবে। তা না হলে তো বনের সব পাখিদেরকে লালি খেয়ে ফেলবে। আমি আজই যাব ওই তান্ত্রিকের কাছে, যে তান্ত্রিকের ফল খেয়ে লালির এই অবস্থা হয়েছে। এ কথা বলে টুনি ওই তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে। আর খুঁজতে খুঁজতে টুনি তান্ত্রিকের দেখা পেয়ে যায়। টুনি তান্ত্রিককে দেখে বলে, তান্ত্রিক বাবা, আপনি আমাকে সাহায্য করুন। আপনিই পারবেন আমার লালিকে সুস্থ করতে। বড় বিপদে পড়ে আমি যে আপনার কাছে এসেছি, সাহায্য করুন আমাকে তান্ত্রিক বাবা। কি হয়েছে বল, তুই কেন আমার কাছে ছুটে এসেছিস? কি দরকার বল তাড়াতাড়ি, আমি তোকে অবশ্যই সাহায্য করব। তান্ত্রিকের এমন কথা শুনে টুনি সব কথা তান্ত্রিককে খুলে বলে। এরপর সব শুনে তান্ত্রিক বলে, ও তাহলে ওই ফল তোর ছাগলই খেয়েছে? ওই ফল ছিল আমার শক্তি বৃদ্ধি করার ফল। আর তোর ছাগল যেহেতু ওই ফল খেয়েছে, তাই সেই ফলের গুণ তোর ছাগলের উপর পড়েছে। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে এক শিশি জাদুই তরল দেব। সেই জাদুর তরল তুই যদি তোর ছাগলকে খাওয়াতে পারিস, তবে তোর ছাগল অজ্ঞান হয়ে যাবে। এ কথা বলে তান্ত্রিক টুনিকে জাদুই তরলের শিশিটা দেয়। আর টুনি সেই তরলটা নিয়ে লালিকে খুঁজতে থাকে। অবশেষে টুনি তার লালিকে খুঁজে পায়। আর লালি টুনিকে দেখে বলে, ও তুই এসেছিস, এসে ভালো করেছিস। আমি খাওয়ার জন্য আর কাউকেই খুঁজে পাচ্ছি না, এবার আমি তোকেই খাবো। পেটের ক্ষুধা যে আমার কিছুতেই কমছে না। আয় আমার কাছে আয়, আমি এবার তোকে গিলে খাবো। আসলে টুনি ছিল অনেক বুদ্ধিমতী, তাই টুনি একটা বুদ্ধি বের করে। ঠিক আছে, তুমি আমাকে খাবে, তার আগে তুমি আমার এই তরলটুকু খেয়ে নাও। এই তরল খেলে তোমার পেট পরিষ্কার হয়ে যাবে, আর মজা করে তুমি আমাকে খেতে পারবে। সত্যি সত্যি বলছিস তুই? তাহলে দে দে, আমাকে ওই তরলটা দে, আমি এক্ষুনি সব খেয়ে নিচ্ছি। এ কথা শুনে টুনি ভীষণ খুশি হয়ে যায়। আর টুনি লালিকে তরলটা খাইয়ে দেয়। জাদুর তরল খাওয়ার সঙ্গে সঙ্গে লালি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর টুনি লালির অজ্ঞান হওয়ার পর বলে, এই সুযোগে আমি লালির পেট কেটে পাখিগুলোকে বের করে নেই। তা না হলে যদি লালি আবার জেগে যায়। এ কথা বলে টুনি লালির পেট কেটে ফেলে আর তাড়াতাড়ি করে কুহু সহ অন্যান্য পাখিদেরকে বের করে আনে। এরপর কুহু সহ অন্যান্য পাখিরা টুনিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর টুনি লালির পেট সুই সুতা দিয়ে সেলাই করে দেয়। এরপর লালি আস্তে আস্তে আবার আগের আকারে ফিরে আসে। আর বেশ কিছুক্ষণ পর লালির জ্ঞান ফিরে আসে। আর টুনিকে বলে, কি আমি এখানে পড়ে আছি কেন? টুনি, আমার কি হয়েছে? লালির কথা শুনে টুনি সব ঘটনা লালিকে খুলে বলে। সব শুনে লালি বলে, আমার ভুলের জন্য আমি এমন বিপদে পড়ব বুঝতেও পারিনি। টুনি, তুই যদি বুদ্ধি করে আমাকে তরল না খাওয়াতি, তাহলে তো আমি দানবী থেকে যেতাম রে। আসলে আমি এখন বুঝতে পারলাম যে না জেনে শুনে কোনো খাবার খাওয়া উচিত নয়। এরপর লালি তার ভুলের জন্য অনুশোচনা করে আর টুনির সাথে বাড়িতে ফিরে যায়। তারপর থেকে টুনি আর লালি একসাথে আবারও আগের মতো মিলেমিশে থাকতে শুরু করে। দূরের এক বনে বাবা মা মরা অনাথ দুই বোন বাস করত। বড় বোন টুনি আর ছোট বোন মুন্নি। মুন্নি দেখতে অপরূপ সুন্দরী ছিল, আর টুনি দেখতেও সুন্দর, কিন্তু গায়ের রং শ্যামলা বর্ণের ছিল। দিদি, আমরা তো সব সময় বাড়িতেই থাকি, চল না আজ একটু পাশের জঙ্গল থেকে ঘুরে আসি। আমার যে আজ অনেক কাজ আছে রে বোন,
কাল সকালে না হয় তোকে নিয়ে যাব। ঠিক আছে রে দিদি, তবে কাল যেন কোনো বাহানা দিস না। ঠিক আছে রে পাগলি বোন আমার। এরপর সারাদিন কাজ করে টুনির দিন কেটে যায়, আর মুন্নির কেটে যায় খেলাধুলা করে। এরপর পরের দিন সকালবেলা দুই বোন পাশের জঙ্গলের উদ্দেশ্যে বের হয়। জানিস রে দিদি, আজ না অনেক মজা হবে। পাশের জঙ্গলে কত অজানা জিনিস দেখতে পাবো। আমার না অভিজ্ঞতা নিতে ভালোই লাগে রে দিদি। আচ্ছা রে আচ্ছা, ঠিক আছে। এরপর তারা দুজনে পাশের জঙ্গলে পৌঁছে যায় আর জঙ্গলের এক পাশ দিয়ে হাঁটতে থাকে। এরপর মুন্নির চোখ পড়ে একটি ছেলের দিকে। প্রথম দেখাতেই মুন্নির ছেলেটিকে ভালো লেগে যায়। দিদি দিদি, দেখ না ছেলে পাখিটা কত সুন্দর। চল না দিদি, ওর সাথে আমরা বন্ধুত্ব করি। পাগল নাকি রে তুই? চিনি না জানি না, কিভাবে বন্ধুত্ব করব? চল তো তুই আগে আমার সাথে। এরপর মুন্নি জোর করে টুনিকে টোনার কাছে নিয়ে যায়। টোনা টুনিকে প্রথম দেখেই ওর প্রেমে পড়ে যায়। এরপর মুন্নি টোনাকে বলে, আমাদের সাথে বন্ধুত্ব করবে? ওই যে পাশে জঙ্গল আছে না, সেখান থেকেই আমরা এসেছি। আমি মুন্নি, আরও আমার দিদি টুনি। আর আমি হলাম টোনা, আমার বন্ধুত্ব করতে কোনো আপত্তি নেই। এরপর পুরো জঙ্গল তারা দু বোন ঘুরে দেখে আর ঘোরা শেষ করে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টোনা ভাবে, বেশ কয়েকদিন তো হয়ে গেল, ওরা দু বোন তো আর আসলো না এখানে। আমি বরং ওদের একটু দেখে আসি। আর টুনিকে তো আমার বেশ ভালো লেগেছে, টুনিকেও আমার মনের কথা খুলে বলে আসি। আমি বরং এক্ষুনি যাই। এরপর টোনা পাশের জঙ্গলে যায় আর মুন্নি ও টুনির বাড়িতে আসে। টোনাকে দেখে তারা দু বোন অনেক খুশি হয়। একসাথে তারা সেই দিনটি কাটিয়ে দেয়। এরপর মুন্নি ভাবে, আমি আজই টোনাকে আমার মনের সব কথা খুলে বলবো। এরপর মুন্নি টোনাকে একা ডেকে নিয়ে তার মনের সব কথা খুলে বলে। মুন্নির কথা শুনে টোনা বলে, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো তোমার দিদিকে ভালোবাসি আর তোমার দিদিকেই বিয়ে করতে চাই। তুমি আমাকে ভুলে যাও আর আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না। টোনার মুখে এমন কথা শুনে মুন্নি অনেক অনুরোধ করে, কিন্তু টোনা মুন্নির কোনো কথাই শোনে না। মুন্নি টোনাকেই বিয়ে করবে এই সিদ্ধান্তেই অটুট থাকে। শোনো মুন্নি, আমি তোমার দিদিকে আজ রাতেই বিয়ে করব। এখন সরে যাও বলছি আমার সামনে থেকে। এরপর টোনা সেখান থেকে চলে যায় আর টুনির সাথে দেখা করে আর টুনিকে তার মনের সব কথা খুলে বলে এবং টুনিকে বিয়ের প্রস্তাব দেয়। টুনিও রাজি হয়ে যায়। আজ রাতেই তাদের বিয়ে। এদিকে মুন্নি রাগের বশে মনে মনে ভাবে, আমি বেঁচে থাকতে ওদের বিয়ে কখনো হতে পারে না। আমি সুন্দরী আর টোনা আমাকে বিয়ে না করে ওই কালীটাকে পছন্দ করলো। আমি তোকে মেরে ফেলবো দিদি, এরপর দেখবো তুই কি করে টোনাকে বিয়ে করিস। টোনা শুধু আমার, আমি টোনাকে বিয়ে করব। এসব কথা বলে মুন্নি টুনিকে মারার জন্য ধারালো অস্ত্র তৈরি করে। যখনই টুনি বউ সাজতে গিয়েছিল তখনই মুন্নি ধারালো ছুরি দিয়ে আঘাত করে টুনিকে মেরে ফেলে। এরপর টোনার কাছে গিয়ে বলে, টোনা, আমার যে সর্বনাশ হয়ে গেছে। আমার দিদিকে কে যেন মেরে ফেলেছে। এখন আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি যে একা হয়ে গেলাম। আমার তো বাবা মা নেই, আর বাবা মায়ের ছায়া দেবে সেই দিদিও নেই। আমি এখন কি করব? একা তো এখানে থাকতেও পারবো না। তুমি এসব কি বলছো? চলো তো দেখি। এরপর টোনা ঘরে গিয়ে দেখে টুনির নিথর দেহ নিয়ে মাটিতে পড়ে আছে। টুনির এমন অবস্থা দেখে টোনা দিশেহারা হয়ে যায়। মুন্নি টোনার এই করুণ অবস্থাটাকে কাজে লাগায়।
টোনাকে ভুলভাল বুঝিয়ে বিয়ে করে নেয়। এরপর টোনা বউ নিয়ে তার মায়ের কাছে যায়। টোনার মা বউ দেখে বলে, এ কি সর্বনাশ করেছিস তুই বাবা, আমার যে কত আশা ছিল তোকে নিজে বিয়ে করাবো, আর তুই কোথায় থেকে এই ভিখারিনীকে তুলে আনলি বল তো বাবা। এরপর মায়ের কথা শুনে টোনা তার মাকে সব ঘটনা খুলে বলে। টোনার মুখে সব শুনে মিনু টুনটুনির মনে একটু মায়া হয়, আর সে মুন্নিকে ঘরে তুলে নেয়। আর মায়াটা মন থেকে হয় না, ছেলের সামনে ছোট না হওয়ার জন্য এমন নাটক করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এরপর একদিন মিনু টুনটুনি মুন্নিকে বলে, আজ থেকে সংসারের সমস্ত দায়িত্ব তোমার বৌমা। আজকের পর থেকে আমি সংসারের কোনো কাজে হাত লাগাবো না। আচ্ছা ঠিক আছে মা। শাশুড়ির হাত থেকে বাঁচার জন্য মুন্নি সব কাজ করতে থাকে। মুন্নি তো কোনো কাজে ঠিকমতো করতে পারতো না, যেটাই করতে যেত সেটাই নষ্ট হয়ে যেত। এদিকে টোনাও বাড়িতে নেই। মুন্নির এমন কাজ দেখে মিনু টুনটুনি বলে ওঠে, শোনো বৌমা, আমি তোমাকে ভালো ভেবে সব দায়িত্ব দিয়েছি, আর তুমি কি না আমার সংসারের সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছ। হতচ্ছাড়ি অলক্ষী কোথাকার। আজ টোনা আসুক আমার বাড়িতে, আজ টোনা আসুক বাড়িতে, ওকে সব বলতে হবে। ওকে সব বলে আমি তোকে বাবার বাসায় পাঠিয়ে দেব। আমার ছেলেকে বড় ঘরের একটা মেয়ের সাথে আমি আবার বিয়ে দেব। না না মা, এভাবে বলবেন না, আমাকে একটু সময় দিন, আমি সব ঠিক করে দেব, আমাকে একটু দয়া করুন। মুন্নির কথা শুনে মিনু টুনটুনি মুন্নিকে দুদিনের সময় দেয়। এরপর পরের দিন সকালবেলা মিনু টুনটুনি ঘুম থেকে উঠে আগেই রান্নাঘরে যায়। আর গিয়ে তো মিনু অবাক হয়ে যায়, সব কাজ শেষ করে রান্না করে রেখেছে। কি অলক্ষণে কাণ্ড রে বাবা, এই মেয়ে কি করে আজ এত কাজ সেরে রেখেছে। এরপর মিনু মুন্নিকে কিছু বলে না, শুধু মুন্নির করা কাজগুলো দেখতে থাকে। এরপর পরের দিনও একই ঘটনা ঘটে। এসব দেখে মিনু টুনটুনি মনে মনে বলে, এটা কি হচ্ছে, আমি তো ভেবেছিলাম এই ভিখারির মেয়েটা কিচ্ছু করতে পারবে না, আর আমি আমার ছেলেকে বড় ঘরে আবার বিয়ে করাবো। কিন্তু এখন তো দেখছি আমার চিন্তা ভাবনাগুলো সব উল্টে যাচ্ছে। মিনু টুনটুনি এই সব কাজ দেখে ভীষণ রেগে যায়। আর এইদিকে সব কাণ্ড দেখে মুন্নিও অবাক হয়ে যায়। আর মুন্নি ভাবে, আমি তো কোনো কাজই করতে পারি না, তাহলে আমাকে আড়াল থেকে কে এভাবে সাহায্য করছে, কে আমার কাজ করে দিচ্ছে? কাউকে তো আমি দেখতেও পাচ্ছি না। তবে যে এই কাজটা করুক না কেন, তাকে অনেক ধন্যবাদ। মুন্নি সবসময় ভাবতো কে তাকে সাহায্য করছে। আর এইদিকে মিনু টুনটুনি মুন্নিকে তাড়ানোর কোনো উপায় না পেয়ে মুন্নিকে মারার পরিকল্পনা করে। মুন্নিকে মারার জন্য জঙ্গলের ভিতরে ভুলভাল বুঝিয়ে নিয়ে যায়। আর খালের উপরে দাঁড় করিয়ে যেই না ওকে ধাক্কা দিতে যাবে, তখনই সেখানে টুনির আত্মা চলে আসে। কি দিদি, দিদি তুই না মারা গেছিস, তাহলে কি করে ফিরে এলি? হ্যাঁ বোন, আমি মরে গেছি, কিন্তু দেখ বোন, তোকে একা রেখে মরে গিয়ে আমি মরেও শান্তি পাইনি, তাই তো আত্মা হয়ে আমি সব বিপদ থেকে তোকে রক্ষা করেছি। তাহলে কি দিদি আমার বাড়ির সব কাজ তুই করে দিতি, আর আজ আমাকে এই খাদে পড়া থেকে বাঁচালি তুই? তুই না আসলে এই শয়তান মহিলা আমাকে মেরে ফেলতো। হ্যাঁ বোন, আর এই শয়তান মহিলাকে উচিত শাস্তি দিচ্ছি আমি, আর কোনোদিনও তোর দিকে চোখ তুলে তাকাতেও পারবে না, ওর হাত দিয়ে তোকে মারার পরিকল্পনাও করতে পারবে না। তুই দাঁড়া, দেখ আমি কি করি। আমি ওই মহিলাকে বোবা আর পঙ্গু বানিয়ে দেব। এরপর টুনি মিনুকে অনেক শাস্তি দেয়।
আর মুন্নি লজ্জিত হয়ে টুনিকে বলতে থাকে, দিদি, আমি তোকে মেরে ফেলেছিলাম, আর আজ তুই আমাকে কেন বাঁচালি দিদি? আমাকে শাস্তি দে দিদি, আমাকে তুই শাস্তি দে, আমাকে মেরে ফেল দিদি, আমাকে মেরে ফেল। আরে পাগলি বোন আমার, তুই আমার সাথে যতই অন্যায় করিস না কেন, তুই তো আমার বোন। আমি যে তোকে খুব ভালোবাসি রে। আজ আমার সময় শেষ রে বোন, আমাকে যেতে হবে। তুই যখনই কোনো বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আর আমি সেখানে এসে হাজির হব। এই বলে টুনি চলে যায়। আর মুন্নি খুবই অনুতপ্ত হয়ে তার পাপের শাস্তি পাওয়ার জন্য পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে যে সে তার বড় দিদি টুনিকে খুন করেছে। আর পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে রেখে দেয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর টোনা অনেক চেষ্টা করে মুন্নিকে ছাড়ানোর জন্য, কিন্তু কোনো লাভ হয় না। টোনা মুন্নিকে বলে, সেদিন যদি তুমি আমাকে পাওয়ার জন্য এই অন্যায় না করতে, তাহলে আজ এই অবস্থা হতো না, আর আমাকেও এত কষ্ট পেতে হতো না। আমাকে তুমি মাফ করে দিও টোনা। এই বলে টোনা সেখান থেকে চলে যায়। এরপর থেকে কারাগারে মুন্নির জীবন কাটতে শুরু করে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে যে কোনো পরিস্থিতিতে আমাদের রক্তের সম্পর্ক ভাঙা উচিত নয়। রক্ত তো রক্তই হয়ে থাকে, সেটা কখনো পর হয়ে যায় না। মাগো, তোমাকে কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। তোমাকে সেই কবে থেকে বলে আছি আমাকে নিয়ে একটু ঘুরতে যাও। আমার কথা না শুনলে কিন্তু আমি একাই চলে যাব, এই বলে দিলাম। কি, তোর এত বড় সাহস হয়েছে একা একা জঙ্গলে ঘুরতে যেতে চাস? জানিসই তো আমি কত কাজে ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে, আজ হাতের কাজগুলো গুছিয়ে বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব। এখন খুশি তো? হ্যাঁ মা, হ্যাঁ, অনেক খুশি। হয়েছে হয়েছে, এখন এত আদিক্ষেতা দেখাতে হবে না, আমাকে আমার কাজ করতে দে তো। বন্ধুরা, গল্পে তোমরা যে মা আর মেয়েকে দেখছো, ওরা কেশবপুর জঙ্গলে বাস করে। বাবার ভালোবাসা কেমন টুনি তা আজও জানে না। তোমরা ভাবছো টুনির বাবা মারা গেছেন, না, তোমরা ভুল ভাবছো। টুনি যখন ডিমের ভেতরে ছিল তখন ওর বাবা ওর মাকে ফেলে একটা বড়লোক পাখিকে বিয়ে করে সংসার শুরু করে। আর কখনো টুনি ও তার মেয়ের কোনো খোঁজই নিতে আসেনি। মা, জায়গাটা কত সুন্দর তাই না? জঙ্গলের পাশে নদী, নদীর তীরে কত সুন্দর হাওয়া। ইচ্ছে করছে এই হাওয়াতে সারাদিন বসে থাকি। মাকে বলে সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়ে থাকার অনুমতি নেয়। দুই মা মেয়ে মিলে সেখানে গল্প করে কাটিয়ে দেয়। কিছু সময় পর সন্ধ্যা নেমে আসে। ওরা বাড়ির দিকে আসতে থাকে। কিছু দূর এগোতেই টুনির পায়ের সাথে কিছু হোঁচট খেতে টুনি থেমে যায়। মা, মা, এটা কি দেখো তো, মনে হচ্ছে কোনো বীজ। আমি এটাকে নিয়ে যাই মা, রোপণ করে দেব। যদি ফুলের বীজ হয় বাড়ির সামনে লাগাবো। মা টুনিকে আর কিছুই বলে না। ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে এসেই টুনি বীজটি রোপণ করে দেয়। টুনির মা ঘরের কাজের পাশাপাশি তাদের এক টুকরো জমিতে চাষাবাদ করে, তাই তিনি রাতে ঘরে বসে বীজের জোগাড় করছিল। পরের দিন সকালে, মা, মা, কোথায় তুমি? মনে হচ্ছে মা জমিতে চলে গেছে। যাই, আমি গিয়ে বৃষ্টিতে জল দিয়ে আসি। টুনি বীজটি যেখানে রোপণ করেছিল সেখানে গিয়ে দেখে বিশাল আকৃতির একটি কচু গাছ। এই কচু গাছটা কোথা থেকে এলো? তাহলে কি বৃষ্টি থেকে কচু গাছ হয়েছে? কত আশা করে বৃষ্টি রোপণ করেছিলাম, ভেবেছিলাম ফুল গাছ হবে, শেষে কি না কচু গাছ। একে রেখে আর কি করব, একে আমি উপড়ে ফেলি। টুনি যখন কচু গাছটিকে তুলতে যাবে ঠিক তখনই কচু গাছে মরিচ দেখতে পায়। মরিচ দেখে টুনি থেমে যায়। টুনি কচু গাছটির পাশে দাঁড়িয়ে মায়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর টুনি ওর মাকে আসতে দেখে।
তবে সাথে পাশের বাসার ফুলকি মাসিমাও ছিলেন। ওরা টুনির কাছে আসতেই, ও মা, সে কি কাণ্ড! আমি এসব কি দেখছি? এ তো দেখছি ভুতুড়ে কাণ্ড। এটা নিশ্চয়ই অশুভ কোনো লক্ষণ। মাসিমা মাসিমা, এসব আপনি কি বলছেন? এক গাছের ফল তো অন্য গাছে জন্মাতেই পারে। এতে এতে অশুভ কি আছে বলুন তো? আমার কাছে কিছু মনে না হলেও আমার মন বলছে গ্রামে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে। তোমরা জলদি করে গাছটিকে উপড়ে ফেলো বলছি। উনি মাটির কথায় কোনো কিছু মনে না করে গাছটিতে আরো ভালো করে যত্ন নিতে থাকে। এভাবে কদিন যেতে কচু গাছের মরিচগুলো অনেক বড় হয়ে যায়। মা, মরিচগুলো তো অনেক বড় পেকে গেছে। তুমি আজ মরিচগুলো বাজারে বিক্রি করতে পারবে। এরপর ওরা মামে মিলে মরিচগুলো তুলে নেয়। বেশ মরিচ উঠে মরিচ তুলে বাজারে বিক্রি করে ভালো পয়সা পাবে বলে মামের মুখে হাসির ঝলক দেখা যায়। কিন্তু তাদের হাসি ভরা মুখটা অন্ধকার কালো মেঘে ছেয়ে আছে। মরিচগুলো উধাও হয়ে সেখানে একটা ডাইনি পাখি বেরিয়ে আসে। কতদিন পর শান্তি মতো নিঃশ্বাসটা নিতে পারলাম। অনেক তৃপ্তি পেলাম রে। আশেপাশে শুধু পশু পাখিদের রক্তের গন্ধ। যাই, ভোজনটা শুরু করি। ডাইনি এসব বলে সেখান থেকে চলে যায়। মরিচ থেকে ডাইনি বের হতে দেখে নেয় ফুলকি মাসি। মা মা, এখন কি হবে? এই মরিচ থেকে ডাইনি বেরিয়ে এলো, এখন আমরা কি করব মা? তোমাদের আমি আগেই বলেছিলাম উপড়ে ফেলো এই কচু গাছটিকে, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। এখন এই ডাইনি যদি আমাদের কোনো ক্ষতি করে, তোমাদের মা মেয়েকে কিন্তু আমি ছাড়বো না, এই বলে দিলাম। ফুলকি টুনিও তার রাগে শাসিয়ে সেখান থেকে চলে যায়। আর জঙ্গলের সব পাখিদের ডাইনি সম্পর্কে বলতে থাকে। সবার মাঝে আতঙ্কের তৈরি হয়ে যায়। আর এর মাঝে ডাইনি গ্রামের জঙ্গলের পশু পাখিদের তার শিকার বানাতে শুরু করে। এর মাঝে একদিন ডাইনি পাখি ফুলকির পোষা বিড়ালটিকে শিকার বানিয়ে চলে যায়। আরে আরে, কে কোথায় আছো? জলদি এসো জলদি, ডাইনি আমার পোষা টমিকে নিয়ে যাচ্ছে, কেউ তো ওকে বাঁচাও। ফুলকি চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। এরপর ফুলকি রেগে গিয়ে জঙ্গল প্রধান ঈগলের কাছে বিচার নিয়ে আসে। ঈগল চুনিদের নামে এমন কথা শুনে ভীষণ রেগে যায় আর ওদের বাড়িতে চলে আসে। টুনির মা, তোমাদের একদিন সময় দিলাম। এই একদিনের মধ্যে তোমরা ডাইনিকে তাড়াবে, হয়তো তোমাদের মা আর মেয়েকে জীবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে মেরে ফেলা হবে, এই বলে দিলাম। ঈগল মা ও মেয়েকে এসব বলে চলে যায়। এর শুনে মা ও মেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। মা, আমার তো অনেক ভয় করছে মা। আমরা আমরা কি করে ডাইনিকে তাড়াবো? আমি জানি আমরা ডাইনিকে তাড়াতে পারবো না। জঙ্গলের সবাই কাল আমাদের মাটি চাপা দিয়ে মেরে ফেলবে মা। আমি বাঁচতে চাই মা, আমি বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। তুই চিন্তা করিস না মা, ভগবানের উপরে বিশ্বাস রাখ। দেখবি উনি আমাদের ঠিক বিপদ থেকে উদ্ধার করবে। মেয়েকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়ে মা পাখি। চলে যায় জঙ্গলের সব থেকে বড় তান্ত্রিকের কাছে আর গিয়ে তাকে সবটা খুলে বলে। আমিও তোমাদের মা মেয়েকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। ওই ডাইনি খুবই শক্তিশালী। পৃথিবীর কোনো তান্ত্রিকই তোমাদের সাহায্য করতে পারবে না। শুধু একজন পরী আছে যিনি শুধু এই ডাইনিকে দমন করতে পারে। তোমরা তার কাছে প্রার্থনা করে সাহায্য চাও। টুনির মা প্যাটের কাছ থেকে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। আর সেদিনের মতো দিনটা কেটে যায়। পরের দিন হরি, তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। ও তো নিষ্পাপ, ইচ্ছে করে কিছুই করেনি। তুমি ওকে বাঁচিয়ে নাও। টুনির মা প্রার্থনা করতে ঈগল আর জঙ্গলের বাকি পাখিরা সেখানে এসে হাজির হয়। ওরা যখন টুনি এবং তার মাকে গর্তে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে ওই পরীটা চলে আসে। আমরা তারা একটা ডাইনির জন্য
আমি কি মেরে ফেলতে যাচ্ছ তোমরা? তবুও আবার জীবন্ত অবস্থায়? এদের মেরে ফেললে কি ডাইনি চলে যাবে? তোমরাই বলো। ওরাই তো ওই ডাইনির জন্য দায়ী। ওরাই তো আমাদের জঙ্গলে ওই ডাইনিকে নিয়ে এসেছে। ঠিক আছে, ওই ডাইনিকে নিয়ে তোমাদের যখন অত চিন্তা, তাহলে আমি নিজে ওই ডাইনিকে ধ্বংস করে দিচ্ছি। এরপর পরি ডাইনিকে সামনে ডাকে। ডাইনি আসতে পরি তার জাদু শক্তি প্রয়োগ করে ডাইনিকে বন্দি করে নেয়। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। আমাকে তুই মারিস না। অনেকদিন বাদে আমি মুক্তি পেয়েছিলাম। আমি আর অন্যায় করবো না। দয়া করে আমাকে কেউ মেরো না। তুমি এই বোতলটি জঙ্গলের নদীতে ফেলে দেবে। বোতলটি ডুবে যাওয়ার সাথে সাথে জঙ্গলের সকল কালো অশুভ ছায়া চলে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ পরি। আপনি সময় মতো না এলে ওরা আমাদের মা মেয়েকে মেরেই ফেলতো। এখন থেকে তোমরা সাবধানে থেকো। আজ আমি আসি গো। এই বলে পরি সেখান থেকে চলে যায়। আর পরীর কথা মতো বোতলটি নদীতে ফেলতেই সকল অশুভ ছায়া কেটে যায়। জঙ্গলের সবাই আবারও স্বাভাবিক জীবন যাপন করতে থাকে।